সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রবিবার সন্ধ্যায় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ভারতের দ্বিতীয় বৃহত্তম জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখপাত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বলা হয়েছিল শনিবারই শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। 7 দফা ধরে চলা লোকসভা নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ 293 আসনে জয়ী হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে 233টি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 240 আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। এবার মোদীর দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের মধ্যে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি 16টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 12টি আসনে জয় পেয়েছে। এই দুই দল ছাড়া আরও একাধিক এনডিএ শরিকের উপরে নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী, বিহারের লোক জনশক্তি পার্টি এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদল। এদিকে ভারতে লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালের সবচেয়ে বড় শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি জানিয়েছেন রাহুল। এক সংবাদ সম্মেলনে প্রশ্ন রেখে রাহুল বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন 5 কোটি পরিবারকে শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন? কেন তারা এমন এক ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন? শেয়ার বাজারে কারসাজির অভিযোগে যে গোষ্ঠীটির বিরুদ্ধে তদন্ত করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি থেকে নির্বাচিত এমপি ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেফতার হওয়া কনস্টেবল কুলিন্দর কৌরের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলনের একাধিক সংগঠন। আগামী রোববার নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনাকে থাপ্পড় মেরে গ্রেফতার হওয়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল কুলিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কৃষক আন্দোলনকারী একাধিক সংগঠন। যাতে তার বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয় সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো 9 জুন পাঞ্জাবের মোহালিতে ইনসাফ পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুলিন্দর কৌর জানান, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন। কুলিন্দর কৌর বলেন, কঙ্গনা বলেছিলেন কৃষকেরা 100 রুপির বিনিময়ে বিক্ষোভে বসেছেন। তখন আমার মাও ওই বিক্ষোভে ছিলেন। কনস্টেবল কুলিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। ঘটনার পরই কঙ্গনাকে থাপ্পড় মারার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। দেশটির সদ্য সমাপ্ত 18তম লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লিতে যাওয়ার সময় তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটে। কুলিন্দর কৌর বলেছেন, কৃষকদের অসম্মান করায় ওই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। দেশটির কৃষক আন্দোলনের অন্যতম প্রধান অরাজনৈতিক সংগঠন সম্মিলিত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চার মতো বিশিষ্ট কৃষক সংগঠনগুলো শুক্রবার বলেছে তারা কুলিন্দর কৌরের সমর্থনে তার পাশে দাঁড়াবে। এদিকে কঙ্গনাকে থাপ্পড় মেরে বরখাস্ত হওয়া কনস্টেবলকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। এছাড়া তার জন্য 1 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন পাঞ্জাবের এক ব্যবসায়ী। টানা কয়েকদিন প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে হামলার শিকার হওয়ার পর গাজার দেইর আল বালা শহর ছেড়ে গেছে ইসরায়েলি বাহিনী। এলাকাটিতে গত কয়েকদিনে দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার যুদ্ধের 245তম দিনে দেইর আল বালা ছাড়াও গাজার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পয়েন্টে হামলা হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ট্যাঙ্ক ও সাজোয়া যানে বন্দী হয়ে অগ্রসর হওয়ার নীতিতে চলছে বহু বছর ধরে। এবার তাদের এই কৌশলকেই বড় ধাক্কা দিয়েছে যোদ্ধারা। তারা ইসরায়েলি সাজোয়া যানগুলোকে স্থানীয়ভাবে তৈরি রকেটের সাহায্যে গুড়িয়ে দিচ্ছে, যা দখলদার সেনাদের ঠেকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করছে।
হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারা একটি বাড়ির ভেতরে ঢোকা ইসরায়েলি একটি সেনা দলের ওপর টিভিজি শেল দিয়ে হামলা চালিয়েছে। হামলায় সেনাদের সবাই নিহত কিংবা আহত হয়েছে। দেইর আল বালা শহরে ওই হামলার পর সেখানে আহত ও নিহত সেনাদের নিতে উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখা গেছে। এদিন রাফা শহরের আওয়াদাল্লাহ স্টেশনের কাছে ইয়াপনা শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনাদের একটি মার্কাভা 4 ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে হামলা চালানো হয়েছে। শুক্রবার ইসরায়েলি বাহিনীর উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে অন্তত 6টি ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংসের দৃশ্য রয়েছে। দেইর আল বালা শহর ও আশেপাশের এলাকায় প্রতিরোধ যোদ্ধারা আল ইয়াসিন রকেটের সাহায্যে ইসরায়েলি সামরিক যানগুলোকে টার্গেট করে হামলা চালায়। এসব ভিডিও প্রমাণ করে গাজায় এখনও দখলদার সেনাদের রুখে দিতে প্রচণ্ড শক্তি নিয়ে লড়াই করছে প্রতিরোধ সংগঠনগুলো। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজার কাছে ইসরায়েলি বাহিনীর রেইম সেনা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা। ওই ঘাঁটিকেই গাজা অপারেশনের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাফা ক্রসিং এর কাছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বহরের ওপর হেভি ক্যালিবারের মর্টার হামলা চালিয়েছে সংগঠনটি। এছাড়া মধ্য গাজার নেতজারিম এলাকায় ইসরায়েলিদের সাপ্লাই রুটের ওপর হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডস। এবার ইসরায়েলের আরও ভেতরের দিকে আঘাত এনেছে হিজবুল্লাহর অ্যাটাক ড্রোন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, নাজারেত শহরের কাছে জেজরিল উপত্যকায় পৌঁছেছে হিজবুল্লাহর পাঠানো একটি আত্মঘাতী ড্রোন। ড্রোনটিকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। তবে ড্রোন হামলায় কোনো ক্ষতি হয়নি জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ড্রোনটি খোলা জায়গায় পড়েছে, যে কারণে কোনো নাগরিক বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুক্রবার বিকেলে এই ড্রোন হামলা হলেও ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে বক্তব্য দিতে 8 ঘন্টা সময় নিয়েছে। হামলার সময় আয়রন ডোম থেকে একটি ইন্টারসেপ্টর ছোড়া হয়েছিল, তবে আয়রন ডোমের ইন্টারসেপ্টর ড্রোনটিকে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। খবরে বলা হয়েছে, রেইনে, কাফরকান্না, মাশহাদ ও নভ হাগালিল এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। তবে এই সাইরেন ছিল রকেট হামলার সতর্কতামূলক। ড্রোন হামলার সতর্কতা জারি করে কেন সাইরেন বাজেনি সেটি নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরেই হিজবুল্লাহর ড্রোন হামলায় উত্তর ইসরায়েলে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। গত সপ্তাহে হামলার ফলে অনেকগুলো স্থাপনায় আগুন ধরে গেছে। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে এসব ড্রোন ঢুকে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ডে। এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার বিকেলে উত্তর ইসরায়েলের কিরবেত মায়ার এলাকায় একটি আর্টিলারি পজিশন ও এর আশেপাশে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর বীরকাত রিসা সামরিক ঘাঁটিতে গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে। রাত 8:30টার দিকে নেতুয়া ফরেস্ট এলাকায় একদল সেনা সদস্যের উপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছে 26 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক ও খেরসন অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লুহানস্ক ও খেরসন অঞ্চলের কিছু অংশে ইউক্রেনের হামলায় শুক্রবার 26 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর দেশটির ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে ভ্লাদিমির পুতিনের সরকার। যদিও অঞ্চলগুলোতে এখনও লড়াই চলছে। খেরসনের রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন। সালদো রাশিয়ান মিডিয়াকে জানান, পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট 22 জন নিহত এবং আরও 15 জন আহত হয়েছেন। সালদো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। এর আগে শুক্রবার লুহানস্কে রুশ নিযুক্ত কর্মকর্তারা জানান, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত এবং আরও 4 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া পাশচেঙ্কো বলেছেন, 46 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 8 বছর বয়সী এক বালক এবং 3 জন কিশোরও রয়েছেন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। আফগানিস্তানের সারি-পুল প্রদেশে সমকামিতা, অনৈতিক সম্পর্ক, চুরি সহ বিভিন্ন অপরাধের দায়ে শরিয়াহ আইনের আওতায় 63 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে, যার মধ্যে 1 ডজনেরও বেশি নারী ছিলেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বেত্রাঘাতের ঘটনায় নিন্দা জানিয়েছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘের সহযোগী মিশন। গত সপ্তাহে এই 63 জনকে স্থানীয় তালেবান সরকারের কর্মকর্তারা বেত্রাঘাত করে বলে জানিয়েছেন জাতিসংঘ মিশনের কর্মকর্তারা। সংস্থাটি অপরাধীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে। প্রকাশ্যে বেত্রাঘাত করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান সরকারের সুপ্রিম কোর্ট। এক বিবৃতিতে কোর্ট বলেছে, মোট 63 জনকে বেত্রাঘাত করা হয়েছে, যারা সমকামিতা, চুরি এবং অনৈতিক সম্পর্ক সহ অন্যান্য অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। আর এসব অপরাধীকে বেত্রাঘাত করা হয়েছে সারিপুল প্রদেশের একটি স্টেডিয়ামে। এই 63 জনের মধ্যে 14 জন নারী ছিলেন। 2021 সালের 15 আগস্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই দেশটিতে পুনরায় শরিয়া আইন কার্যকর শুরু করা হয়। সর্বশেষ বেত্রাঘাতের ঘটনায় জাতিসংঘের সহযোগী সংস্থা নিন্দা জানানোর পর এ নিয়ে কথা বলেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, এসব অপরাধীদের ইসলামী শরিয়াহ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, আফগানিস্তানের শরিয়াহ আইন কার্যকরে তালেবান অঙ্গীকারবদ্ধ। এছাড়া সমাজ ও অপরাধীদের শাস্তি চায় বলে মন্তব্য করেছেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।